ভিডিওতে রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং কীভাবে কাজ করে তার একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। তো রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং আমরা জানি এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কাজ করে এবং এখানে একটা রিয়েল টাইম সিস্টেমে কাজ হয়। এটা একটা কোয়ান্টাম টাইম দেওয়া থাকে, সেই কোয়ান্টাম টাইম অনুযায়ী প্রসেসরগুলো কাজ করতে শুরু করে এবং প্রত্যেকের কাছে ইকুয়াল নাম্বার অফ টাইম যে কোয়ান্টাম টাইম দেওয়া আছে সেটা কাজ সময় দেওয়া হবে, সের মধ্যে যদি কাজ করতে পারে সে কাজ করবে, না হলে সে বাকি রিমেনিং কাজটা পরে করতে পারে। তো এটা হচ্ছে একটা প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউল, এটা একটা প্রিএমটিভ প্রসেস শিডিউলিং। তো এইটা কীভাবে কাজ করতে তার স্টেপ বাই স্টেপ আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখতে পাচ্ছি একটা এক্সাম্পলে প্রসেস দেওয়া আছে যেখানে P1, P2, P3, P4, P5, অ্যারাইভেল টাইম 0, 1, 2, 3, 4, বাস টাইম 5, 3, 1, 2, 3 এবং কোয়ান্টাম টাইম Q = 2 দেওয়া আছে। তো এটাকে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে এক্সিকিউট করে সেটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেডি কিউটা বানানো। আমরা জানি রেডি কিউ সেই এরিয়াটা যেখানে প্রসেসরা অ্যাকর্ডিং টু অ্যারাইভেল টাইম অনুযায়ী জমা হয় এবং কাজ করার জন্য রেডি হতে থাকে সিপিইউ এর কাছে। তো যখনই আমি দেখতে পাচ্ছি এখানে P1, P2, P3, P4 সবার আগে অ্যারাইভেল টাইম দেখবো 0 সবচেয়ে কম কার, যদি কম P5-এ 0 হতো তাহলে P5 আগে চান্স পেত। তো এই অ্যারাইভেল টাইমটা এখানে 0, 1, 2, 3, 4-এ সাজানো আছে, বাট অনেক সময় এটা হ্যাপাজার থাকতে পারে। তো আমাদের দেখে নিতে হবে যে অ্যারাইভেল টাইম সবচেয়ে কম কার। এখানে দেখতে পাচ্ছি P1-এ অ্যারাইভেল টাইম সবচেয়ে কম, তাই রেডি কিউতে P1 সবার আগে এসে যাবে। তাহলে P1 রেডি কিউতে এসে গেল। তাহলে P1 এখন ফ্রন্টে আছে এবং রিয়ারও P1-এই আছে। এরপর P1 যখন এসে গেল তাহলে P1-কে আমার ন্যাট চার্টটা কাজ করতে শুরু করবে। তাহলে ন্যাট চার্টটা আমি এখানে আঁকছি, ন্যাট চার্ট ফর অর্ডার। তো ফার্স্ট অফ অল যেহেতু P1 সবার আগে এসছে, P1-কে ইকুয়াল নাম্বার অফ টাইম দেওয়া হবে, সেই P1 ইকুয়াল নাম্বার অফ টাইমে কাজ করবে, যেটা হচ্ছে 2 কোয়ান্টাম টাইম, এটাকে স্লাইস টাইমে বলি আমরা। তো এই 2 টাইমে ওকে কাজ দেওয়া হয়েছে। এই 2 টাইমের মধ্যে রেডি কিউতে কারা কারা এসে গেছে, P2 এসে গেছে আর P3ও এসে গেছে। তাহলে P2 এসে গেছে আর P3ও এসে গেছে। তাহলে রেডি কিউটা এখানে সার্কুলার কিউর মতো কাজ করবে। P1 আগে ছিল ফ্রন্টে এবং রিয়ারে, এখন এটা ফ্রন্টে আছে এবং রিয়ারে P3। তাহলে P3 এসে P1 যখন কাজ করছিল তখন P2 এসে গেছে, অ্যারাইভেল টাইমে 1 অ্যান্ড P3ও এসে গেছে। তো P1 এরপর P1-এর কাজটা এখান থেকে প্রিএম্প্ট করে দেওয়া হবে, কারণ কোয়ান্টাম টাইমটা নেক্সট কিউতে যার কাছে আছে তার কাছে পৌঁছাবে, নেক্সট কিউতে আছে P2-র কাছে। তাহলে P1 এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং সেটা চলে যাবে গিয়ে কার উপর না, P2 যেরকম ছিল এটা P2 এখন ফ্রন্টে এসে গেছে P3 এবং P1টা এখন কিউয়ের লাস্টে চলে যাবে। তার মানে কি এখন ফ্রন্টে এসে যাবে P2 অ্যান্ড রিয়ার থাকবে P1। যেহেতু টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে ওই কোয়ান্টাম টাইম, তাই P1 কিউয়ের লাস্টে চলে যাবে এবং P2 এখন ফ্রন্টে এসে গেছে, P2 কাজ করতে শুরু করবে। P2 কাজ করলো, P2 করতে করতে, এবং এর মধ্যে আমাকে দেখতে হবে যে P1 কতটা কাজ করলো 2 এবং বাকি রইলো কতটা সেটা একটু নোট ডাউন করে রাখতে হবে। বাকি রইলো 3, রিমেনিং টাইমটা নোট ডাউন করে রাখতে হবে। এটা হচ্ছে এবার কাজ করলো কে, এবার কাজ করছে P2। তো P2 এখানে কাজ করতে শুরু করলো। যখনই P2 কাজ করলো P2-কেও সেম টাইম দেওয়া হবে 2 মিলি সেকেন্ড বা 2 ন্যানো সেকেন্ড। সো 2 ন্যানো সেকেন্ড সময় দেওয়া হয়েছে, ওর মধ্যে ওকে কাজ করতে পারলে ভালো, না হলে ওকে বাকি কাজটা পরে করবে। তো এই P2 যখন কাজ করছে তখন P4 অ্যান্ড P5ও কিউয়ের মধ্যে এসে গেল। তাহলে এই P1 এর সাথে P4 এসে গেল অ্যান্ড P5টাও এসে গেল, P4 অ্যান্ড P5। তাহলে রিয়ারটা এই মুভমেন্টে এখন আমার P5-এর কাছে রিয়ারটা এখন চলে আসলো। P4 অ্যান্ড P5 কিউতে এসে গেছে। তাহলে ফ্রন্টে যখন P2 কাজ করছিল তখন P4 আর P5 সেই অ্যারাইভেল টাইমের মধ্যে ঢুকে পড়েছে। তো P2-কে প্রিএম্প্ট করে দেওয়া, P2 এখন কাজ কমপ্লিট করতে পারেনি, বাকি রইল কত, P2-র 2 কাজ হয়েছে, বাকি রইল 1টা আমি নোট ডাউন করে রাখলাম যে রিমেনিং টাইমটা। কন্ট্রোলটা এখন নেক্সট চলে যাবে কার কাছে, P3 কাছে। তাহলে P2 এখান থেকে রিমুভ হয়ে যাবে। P2 রিমুভ হয়ে কোথায় যাবে না, P2 রিমুভ হয়ে যাবে P3 যে ফ্রন্টে এসে গেছে, P1 তারপরে ছিল, তারপরে P4 ছিল, তারপরে P5 এবং কিউয়ের লাস্টে গিয়ে P2 আবার সাবমিট হবে। তাহলে ফ্রন্ট এখন P3 এসে গেছে অ্যান্ড রিয়ারটা এখানে আছে। তাহলে ফ্রন্ট অ্যান্ড রিয়ার এখানে চলে আসলো। তো এবার ন্যাট চার্ট আমি দেখতে পাচ্ছি P3 আছে ফ্রন্টে, তো P3 চান্স পাবে। তো P3-কে সময় দেওয়া আছে 2 ন্যানো সেকেন্ড। তো P3 ওর সময়ের মধ্যে কাজ করে ফেলেছে, কারণ ওকে 2 দেওয়া হয়েছে, তার মধ্যে একে ওর বাস টাইম রিকোয়ারমেন্ট 1, তো ওর মধ্যে কাজ করে ফেলেছে। তো কন্ট্রোলটা ট্রান্সফার হয়ে যাবে নেক্সট এলিমেন্টের কাছে এবং P3 এখান থেকে টার্মিনেট হয়ে যাবে, কারণ P3 আর রিমেনিং কাজ নেই। তো P3 এখান থেকে একটা
টার্মিনেটেড হয়ে যাবে, তাহলে কন্ট্রোল চলে আসবে P1 এর কাছে। এবার P1কে সময় দেওয়া হবে, কারণ কিউতে P1 এখন ফ্রন্ট হয়ে গেছে, তাহলে কিউতে P1 এসে গেছে বলে P1কে সময় দেওয়া হবে। P1কে এগেইন সময় দেওয়া হলো 2 ন্যানো সেকেন্ড, ওর বাকি আছে 3, তো 2-এর মধ্যে ও পুরো কাজ কমপ্লিট করতে পারেনি, এখনও 1 বাকি রয়ে গেল। তারপর P1কে ফ্রন্ট থেকে রিমুভ করে দেবে এবং সেটা আবার কিউয়ের লাস্টে চলে যাবে। তার মানে এবার চলে আসবে P4 ফ্রন্টে চলে আসলো, P5, P2 অ্যান্ড P1 রিয়ার হয়ে গেল, তাহলে ফ্রন্টে P4 অ্যান্ড রিয়ার আসলো P1। এবার কন্ট্রোলটা P4 এর কাছে যাবে, কারণ P4 ফ্রন্টে আছে কিউতে, P4 এর কাছে কাজটা চলে আসলো, P4 কাজটা চলে আসলো, তাহলে P4 এর কাছে কাজ চলে আসলো। P4 বাস টাইম কত দেওয়া আছে 2, এবং 2-এর মধ্যে ওর কোয়ান্টাম টাইম, ও কাজ কমপ্লিট করে নিল, তাহলে P4 আউট হয়ে গেল, রিমেনিং টাইম আর P4 এ থাকলো না। P4 এখান থেকে কিউ থেকে টার্মিনেটেড হয়ে গেল, তাহলে ফ্রন্ট হয়ে গেল P5, তাহলে এখন নিউ ফ্রন্ট হয়ে গেল P5। তো P5 এর কাছে কন্ট্রোলটা চলে আসলো, P5 এর কাছে কাজ করলো, P5কে সময় দেওয়া হলো 2, তার মধ্যে কাজ কমপ্লিট করতে পারেনি, তো রিমেনিং রয়ে গেল 1, তো P5 যখন কাজ কমপ্লিট করতে পারে, তাহলে P5কে এখন কিউয়ের লাস্টে চলে যাবে, তার মানে কি P2, P1 অ্যান্ড P5 হয়ে যাবে। তাহলে এখন যে সিচুয়েশন আসছে সেটা এখানে করছি, P2, P1 অ্যান্ড P5টা কিউয়ের লাস্টে চলে আসছে, তাহলে ফ্রন্ট হয়ে যাচ্ছে P2 অ্যান্ড রিয়ার আসছে P5। তো এবার ফ্রন্ট P2 অ্যান্ড রিয়ার P5, এবার কন্ট্রোলটা P2-র কাছে যাবে। P2-র বাকি আছে কতটা, P2 বাকি আছে 1, তাই P2 কমপ্লিট করে নেবে কাজটা। এরপরে যদি বাকি থাকতো তাহলে সেটা রিমেনিংটা লিখে রাখতাম, বাট এখানে যেহেতু 2-এর মধ্যে 1 কাজ কমপ্লিট করে ফেলছে, তো ওটা টার্মিনেট হয়ে যাবে, ওর আর রিমেনিং কাজ নেই। তো এবার P2 টার্মিনেটেড হয়ে গেছে, নেক্সট কন্ট্রোল চলে আসবে P1 এর কাছে, তাহলে ফ্রন্ট এখন P1 এর কাছে আসবে। P2, এটা P2 টার্মিনেটেড হয়ে গেছে, P2 কাজটা কমপ্লিট করে ফেলেছে, এক বাকি ছিল এখন, তাহলে কন্ট্রোলটা আবার P1 এর কাছে চলে আসলো, P1 এর বাকি আছে 1, P1 কাজটা ওর মধ্যে করে ফেললো এবং P1 এও টার্মিনেট হয়ে গেল, তাহলে P1 এর রিমেনিং টাইম আর নেই। তো এইভাবে P1 এর কাজ কমপ্লিট করে ফেলো, তাহলে এখানে অনলি পড়ে আছে এখন P5 এর কত বাকি আছে, 1 বাকি আছে, তাহলে P5 পুরো কাজটা কমপ্লিট করে নিল, ওই কোয়ান্টাম টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলো, টোটাল P1 এর কাজটাও টার্মিনেট হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা প্রসেস তাদের নিজস্ব কাজ টার্মিনেট করে ফেল, এবং টোটাল বাস টাইম যদি আমরা সাম করে দেখি 5, 3, 8, 9 আর 5-এ 14, তো এখানে 14-এ এসে আমি আলটিমেটলি পৌঁছে গেছি। তো এটা অ্যান্সারটা আমার টোটাল প্রসেসগুলো যতটা বাস টাইম রিকোয়ারমেন্ট ছিল সেটা 14 কমপ্লিট করে ফেলেছে। তো এটা হচ্ছে ন্যাট চার্ট ফর রাউন্ড রবিন শিডিউলিং। তাহলে কীভাবে কাজটা হলো আরেকবার বোঝানো যাক। P1 সবার আগে এসছে বলে P1 কাজ পেলো, কিউতে এলো। তো এরপর P1 এর যখন কাজ করছিল তখন P2 অ্যারাইভেল টাইম ঢুকে পড়েছে, P3 ঢুকে পড়েছে, তখন ওরা কিউয়ের মধ্যে এসছে। বাট P1 যখনই 2 মিলি সেকেন্ড কোয়ান্টাম টাইম এক্সপায়ার হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিউয়ের নেক্সট জনে এসে গেল P2 কাজ করলো। P2 কাজ করার সময় P4 আর P5 দুজনেই এসে গেল, P4 আর P5 এসে গেল, তখন তার কিউতে ওয়েট করলো। P2 কাজ কমপ্লিট করতে পারেনি, P2 বাকি রইল রিমেনিং, তারপর কন্ট্রোলটা P3 কাছে গেল, P3 কাজ কমপ্লিট করে ফেলেছে, P3 টার্মিনেটেড হয়ে যাবে, তাহলে P3 টার্মিনেট করে পড়ে থাকলে এখন P1, P4, P5 এবং P2 যেহেতু কাজটা ওখানে কমপ্লিট করে, তাই P2টা P5 এর পরে চলে গেছিলো। এইভাবে প্রত্যেকটা কাজ P1 এর কাছে করলো, P1 পুরো কাজটা কমপ্লিট করতে পারেনি, তাহলে P1 2 করলো, আর অলরেডি এখন 1 বাকি আছে। তারপর কিউ ফ্রন্টে এখন এসছে P4 এর কাছে কন্ট্রোলটা গেল, P4 কাজ করলো, P4 2 রিকোয়ারমেন্ট 2 এর মধ্যে কাজ করে ফেলে এবং এক্সিট হয়ে গেল ওখান থেকে। নেক্সট P5 আছে কিউতে, রেডি কিউতে P5 2 কাজ করলো এবং P5 এর এখনও 1 বাকি রইল। P5টা চলে আসলো কিউয়ের লাস্টে চলে আসলো, কারণ P2 ফ্রন্টে এসে গেল, P1 আর P5। এবার P2কে সময় দেওয়া হলো 2, ওর মধ্যে কাজ বাকি ছিল 1, কাজ করে ফেললো। P1 এর সময় ছিল 2 দেওয়া হলো, 1 কাজ করে ফেললো, এবং P5 ফাইনালি কিউ থেকে বেরিয়ে গেলো, মানে কিউ আলটিমেটলি পুরো এমটি হয়ে গেলো। তো এই অবস্থাভাবে পুরো কাজটা কমপ্লিট হলো রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমে। তো এবার দেখা যাক যে ওরা কতটা অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করে এবং অ্যাভারেজ টার্ন টাইম এবং রেসপন্স টাইমটা ক্যালকুলেট করি। এবার আমাদের যেটা ওয়েটিং টাইম, টার্ন টাইম, রেসপন্স টাইম ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রসেসটা যেটা ছিল, প্রসেস P1, P2, P3, P4 অ্যান্ড P5, অ্যারাইভেল টাইম 0, 1, 2, 3, 4 ছিল। বাস টাইম, এটা আগে টেবিলটা থেকে ক্যালকুলেট করে নিতে হবে বাস টাইম কী কী ছিল, 5, 3, 1, 2, 3,
5 3 1 5 3 1 2 3 5 2 1 2 3। এইবার বাকি আর ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট অফ অল কমপ্লিশন টাইম হচ্ছে যখন আমরা দেখবো যে নেট চার্টের লাস্ট কখন এক্সিট করছে, কমপ্লিট করছে, P1 কমপ্লিট কখন করছে। P1 মাঝখানে কাজ করেছে অনেকবার, তো P1 কমপ্লিট করছে 12 এসে। P1 কমপ্লিশন টাইম আমরা দেখতে পাচ্ছি এখানে 12 লাস্ট, যেটা তারপরে আর P2 আস P1 এখানে দেখবো P1 কমপ্লিশন টাইম কত, P1 লাস্ট কোথায় কাজ করেছে P1 13, তারপরে আর P1 আসেনি, সো সেই 13টা এখানে হচ্ছে কমপ্লিশন টাইম। তাহলে আমরা কমপ্লিশন টাইম পাচ্ছি P1 13। এবার P2 দেখবো লাস্ট কোথায় কাজ করেছে, P2 লাস্ট কাজ করেছে 12, তারপরে আর P2 আসেনি, তার P2'র কমপ্লিশন টাইম 12। নেক্সট কমপ্লিশন টাইম P3 কমপ্লিশন টাইম কত, P3 কমপ্লিট করছে 5 কমপ্লিট করছে, তারপর P3 এর আসেনি, তাহলে কমপ্লিশন টাইম P3'র 5, P3 কমপ্লিশন টাইম 5, P3 কমপ্লিশন টাইম আমরা 5 পাচ্ছি। নেক্সট P4 এর কমপ্লিশন টাইম দেখতে পাচ্ছি এখানে 9 অ্যান্ড P5 এর কমপ্লিশন টাইম 14। তো এখানে P4 হচ্ছে 9 অ্যান্ড P5 14, তো P4 9 অ্যান্ড P5 14, 9 অ্যান্ড 14। এইবার আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম আমরা জানি, টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা TAT, টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, কখন কমপ্লিট হয়েছে আর কতক্ষণ পরে এসছে। তো 13 মাইনাস 0 মিন 13, 12 মাইনাস 1 মিন 11, 5 মাইনাস 2 মিন 3, 9 মাইনাস 3 মিন 6, 14 মাইনাস 4 মিন 10। এবার কমপ্লিশন টাইম আমরা পেয়েছি, টার্ন অন টাইম পেয়ে গেছি। এবার ওয়েটিং টাইম ইকুয়াল টু টার্ন অন টাইম মাইনাস BT, দ্যাট ইজ মাচ টাইম প্রসেস ইজ ওয়েটেড ফর এক্সিকিউশন। এখানে টার্ন অন টাইমের 13 পেয়েছি এবং BT 5, তাহলে 13 মাইনাস 5 যেটা ওয়েটিং টাইম ক্যালকুলেট করছি, 13 মাইনাস 5 ইকুয়াল টু 8, 11 মাইনাস 3 ইকুয়াল টু 8, 3 minus 1 equal to 2, 6 minus 2 equal to 4, 10 minus 3 equal to 7. So these are the waiting time. And finally response time equal to fast response minus arrival time. The fast response বলতে যে প্রথম কখন কাজে ডাকা হয়েছিল সেই টাইমটা। এবার সেটা দেখতে হবে নেট চার্ট থেকে যে রেসপন্স টাইম আমরা কী পাচ্ছি। রেসপন্স টাইম যেটা পাবো আমরা এখান থেকে P1 এর ফার্স্ট রেসপন্স এখানে 0তে ডাকা হয়েছিল, পরে আরও ডাকা হয়েছে 5 12, কিন্তু ফার্স্ট রেসপন্স বলতে আমরা 0কে নেব। তো 0 মাইনাস অ্যারাইভেল টাইম 0। P2'র ফার্স্ট রেসপন্স কত হয়েছে, P2'র ফার্স্ট রেসপন্স দেখতে পাচ্ছি এখানে P2'র ফার্স্ট রেসপন্স 2তে এসছে, তারপরেও রেসপন্স হয়েছে, বাট এটা ফার্স্ট রেসপন্স 2 মাইনাস 1 মিন 1 রেসপন্স টাইম যেটা পাচ্ছি। নেক্সট হচ্ছে P3 ফার্স্ট রেসপন্স, P3 ফার্স্ট রেসপন্স 4 মাইনাস অ্যারাইভেল টাইম মিন 2 মিন 4 minus 2 equal to 2. P4 এ ফার্স্ট রেসপন্স পাচ্ছি 7 ফার্স্ট রেসপন্স P4 এ 7 পাচ্ছি, 7 মাইনাস অ্যারাইভেল টাইম 3 মিন 7 মাইনাস 3 মিন 4। অ্যান্ড ফাইনালি P5 এর রেসপন্স টাইম দেখতে পাচ্ছি 9 পাচ্ছি ফার্স্ট রেসপন্স, 9 মাইনাস অ্যারাইভেল টাইম 4 মিন 5। তো এইভাবে আমরা প্রত্যেকটা প্রসেসের তার করসপন্ডিং কমপ্লিশন টাইম, টার্ন অন টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম ক্যালকুলেট করলাম। এবার অ্যাভারেজ টার্ন অন টাইম আমরা জানি অ্যাভারেজ 5টা প্রসেস আছে, তো এই কটা সাম করে ডিভাইড বাই 5, ও অ্যাভারেজ ওয়েটিং টাইম এই কটা সাম করে ডিভাইড বাই 5, অ্যান্ড অ্যাভারেজ রেসপন্স টাইম সবকটা রেসপন্স টাইম সাম করে ডিভাইড বাই 5। তো এটা তোমরা ক্যালকুলেট করে নিও। তো এইভাবে আমরা রাউন্ড রবিন প্রসেস শিডিউলিংটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। তো রাউন্ড প্রসেস শিডিউলিং ডেফিনেটলি একটা প্রিএমটিভ প্রসেস শিডিউলিং, কোয়ান্টাম টাইম দেওয়া থাকবে, সেই কোয়ান্টাম টাইম অনুযায়ী প্রসেসগুলোর কাছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্ডারে মুভ করবে, এবং অ্যাকর্ডিং টু রেডি কিউ, যেটা রেডি কিউটাতে যেভাবে ফ্রন্টে আছে সেই অনুযায়ী কাজ হবে, এবং রেডি কিউটা এখানে সার্কুলার কিউ হিসেবে এক্সিকিউট করে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।